সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভির এই বিশেষ আয়োজনে। আজকের আয়োজনে আমাদের মধ্যে এমন ৩ জন অতিথি আছেন যারা কিনা আসলে বাংলাদেশের ফুটবল জগতের ৩ সুপারস্টার। এদের নাম হয়তো ফাহমিদুল, সমিত সোম কিংবা হামজা চৌধুরীর মতো এতটা উন্মাদনার সাথে বলা না হলেও তাদের অর্জন বাংলাদেশের অন্যান্য যে কোনো ক্রীড়া জগতের চাইতে অনেক, অনেক বেশি। আমরা কথা বলছি বাংলাদেশ নারী ফুটবল দলের ৩ সুপারস্টারকে নিয়ে। তাদের মধ্যে একজন আছেন বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার এবং তারপরে আছেন কৃষ্ণা রানী এবং সর্বশেষ আমাদের শাহেদ আক্তার রিপা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্যাম্পাস টিভির পর্দায়। আশা করছি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। কখনো এই ফিলিংসটা দেয় কিনা কিংবা কখনো অনুভূতিতে আসলে লাগে কিনা যে আসলে বাংলাদেশ নারী ফুটবল দলের যে অর্জন, আমি যদি ভুল না করে থাকি ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে যে ছাদ খোলা বাসে আমাদের যে বিপুল সেলিব্রেশন বলা যায় এবং এত বড় অর্জন কিন্তু আসলে অন্য কোনো ক্রীড়া জগতের অন্য কোনো আসলে আমরা যদি বলি যে খেলার ক্ষেত্রে আসলে পাইনি আমরা। বিশেষ করে যে বিষয় নিয়ে আমাদের উন্মাদনা ক্রিকেট এবং ফুটবল কোনো জায়গাতেই পাইনি। সে অর্জন কিন্তু আপনারা এনে দিয়েছেন। তারপর কি কোথাও বুকের ভিতরে একটা হাহাকার লাগে যে আসলে যে অর্জন আমরা এনে দিয়েছি সেই জায়গাটায় হয়তো আমরা সামান্য হলেও মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত। না, আলহামদুলিল্লাহ মানুষের যতটা ভালোবাসা আমরা এখন পাচ্ছি আগের তুলনায় অনেক বেশি। আগে মানুষ ফুটবলটাকে এভাবে ভালো চোখে দেখতো না, মেয়েরা ফুটবল খেলবে সেটাও মানুষ পছন্দ করতো না। কিন্তু এখন মানুষের উৎসাহ বাড়ছে যে মেয়েরা ভালো করতেছে, ওদেরকে উৎসাহ দেয়। তারপর তারা নিজের সন্তান হোক, ভাই বোন তাদেরকে উৎসাহ দেয়, তোমরাও খেলো। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে না, দেশ পরিবর্তন হচ্ছে, মানুষের চিন্তাভাবনাও পরিবর্তন হচ্ছে। খুবই 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 চমৎকার এবং একজন অধিনায়ক কতটুকু পজিটিভ হলে আসলে তার শুরুর কথাতেই তিনি আসলে একটা দিক নির্দেশনা দিয়ে যায় যে আসলে বাংলাদেশ জাতীয় দল কোন মাইন্ডসেট আপে আসলে তারা মাঠে নামে। ঠিক এই জিনিসটা আসলে আমরা দেখতে চাচ্ছিলাম যে আসলে বাংলাদেশ নারী দলের যে আসলে এত অগ্রগতি বিগত কয়েক বছরে বিশেষ করে আপনাদের যে টিমটা আসলে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কোন মাইন্ডসেট আপে খেলে। আমি যদি ভুল না করে থাকি যে আমাদের সঙ্গে আসলে ২ জন ফরওয়ার্ড আছেন এবং আপনাদের ২ জনেরই অর্জন যদি বলি যে আসলে চমৎকার কিছু গোল আসলে আপনার উপহার দিয়েছেন এই যাবৎকালে। আমি যদি প্রথমে আসলে তৃষ্ণা রানী আপনার কাছে আসলে যদি জিজ্ঞেস করি যে আসলে বাংলাদেশের ফুটবলার হয়ে যখন আসলে মাঠে নামেন এবং গোল স্কোর করেন তারপরে ফিলিংসটা কেমন থাকে? বিপক্ষ দল যখন আসলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনাদের গোলের কারণে, ঠিক কোন ধরনের ফিলিংসটা আসলে আপনারা উপভোগ করেন? প্রথমে আমরা ড্রেসিং রুমে কোচ আমাদের অনেক নির্দেশনা দেয়। তারপরে মাঠে নামার পর ক্যাপ্টেন আমাদের অনেক নির্দেশনা দেয় যে এইভাবে খেলতে হবে, বেশি উত্তেজনা হওয়া যাবে না। তারপরে যখন টিমের হয়ে গোল করি, দেশের জন্য গোল করি, অনেক ভালো লাগে। এটি বাট বিপক্ষ দলের আমি যদি ভুল না করে থাকি আপনার সবাই খুবই ইয়াং এজ এবং বিপক্ষ দলে যখন দেখতে পান যে আসলে একটু আপনাদের চাইতে হয়তো বিশাল দেহি এজের দিক থেকে ম্যাচুরিটির দিক থেকে হয়তো আপনাদের চাইতে একটু এগিয়ে, কখনো কি কনফিডেন্সে হালকা একটু ভাটা পড়ে কিনা কিংবা এমন ফিল হয় কিনা যে এদের সাথে পারবো কিনা, এই ধরনের ফিলিংস কখনো আসে কিনা আসলে? এটা তো অবশ্যই আসে যখন আমরা মাঠে নামার জন্য সবাই লাইন আপ করে থাকি, তখন আমরা কেউ তাকায় কিনা আমি জানি না, কিন্তু আমি তাকাই ওদের বডিগুলোর দিকে, তারপরে পাগুলোর দিকে। তখন একটু ভয় লাগে, কিন্তু মাঠে যখন আমরা নামি খেলার সময় আমাদের কনফিডেন্স থাকে। আমি যদি রিপার কাছে একটু জানতে চাই, আমি যদি ভুল না করে থাকি লাস্ট ইয়ারও আপনার যে পারফরমেন্স সেইখান থেকে আসলে যদি বাংলাদেশের ফরওয়ার্ডের যখন কিনা আসলে ডিফেন্সের সাথে আপনার মুখোমুখি হন ফরওয়ার্ড হিসেবে তখন কি ধরনের আসলে কনভারসেশন আপনাদের মধ্যে হয়? আমরা জানি যে ডিফেন্ডারদের সাথে ফরওয়ার্ডদের একটা সবসময় একটা যুদ্ধ পরিস্থিতি থাকে, সেটা মৌখিক থাকে, সেটা ফিজিক্যালি থাকে। সো কি আসলে ঘটনা ঘটে? এমন কোনো ঘটনা আছে যেটা আসলে এখন আপনাকে মনে করাচ্ছে? আহ, আসলে যখন মাঠে নামি, যখন বিপক্ষ টিমের ডিফেন্ডার থাকে,
তখন ওরা তো চেষ্টা করবে যে স্ট্রাইকারকে যেন যেভাবে হোক দমায় রাখতে। তো ওরা চেষ্টা করে গুঁতা-টুতা দিয়ে অনেক চেষ্টা করে যে হালকা টাচ করে দেখে রাগায় দেওয়ার জন্য। যেহেতু একজন প্লেয়ার যখন মাঠে খেলে যখন রেগে যায় তার মাথা যেহেতু ফুটবল কিন্তু মাথা দিয়ে খেলে, তো যখন ব্রেন যখন কাজ করে না তখন কিন্তু ফুটবলটা হয় না। তো সেজন্য ওরা চেষ্টা করে যে আমাদের মাথা যেন মানে মানে উল্টাপাল্টা আমরা যেন খেলি, সেভাবে ওরাও চেষ্টা করে। তো আমরা এভাবে রেগে যাই না, কারণ ফুটবল খেলতে হয় ব্রেন দিয়ে, এজন্য আমরা ঠান্ডা মাথায় থাকি সবসময়। আমি আমি আসলে এই যে ঠান্ডা মাথার কথা বলছিলেন, ঠিক এই ঠান্ডা মাথার কথা বলে আসলে আমাদের যারা আসলে অডিয়েন্স তাদের কিন্তু আসলে ঠান্ডা মাথায় থাকা যায় না। আপনারা 90 মিনিট হয়তো ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করেন, আমরা কিন্তু অডিয়েন্সরা 90 মিনিটই মাথা খারাপ অবস্থায় খেলা দেখি। আমি একটু তৃষ্ণা রানীর কাছে আসলে জানতে চাই যে আসলে লাস্ট আন্ডার-20 সম্ভবত একটা গোল, লাস্ট মিনিটের গোল, চরম টেনশনের মধ্যে শেষ মিনিটে তৃষ্ণা রানীর গোল, এবং যত সাংবাদিক পাড়ার যত সাংবাদিক আছে তারা মনে হয় যেন রীতিমতো যুদ্ধ লেগে গেছিল পুরো বাংলাদেশে, কাইন্ড অফ বলা যায় আনন্দের উল্লাসের যুদ্ধ সেটা। মানে আপনি কি ফিল করতে পারছিলেন মাঠে থেকে সেটা? নেপালের সাথে আমি যদি ভুল না করে থাকি সেই গোল। জি, জি। দর্শকদের দেখে তো অনেক ভালো লাগছে যে লাস্ট টাইমে গোল করার পর। তার আগে আমি 2টা কিন্তু মিস করছি। 2টা মিস করার পর যখন আমি লাস্ট মিনিটে গোলটা দিই, তারপরে যখন ওরা বল নিয়ে আসছে যে সেন্টার করবে, তখন দেখি রেফারি বাঁশি দিয়ে দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি যে কেমনে কি হয়ে গেল। মানে সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। পরে আমি যখন বাসে আমরা যখন হোটেলে আর কি আসতেছি, তখন বাসে আমি ভাবতেছি যে এটা যদি মিস করতাম তাহলে টিমমেটরা তো আমারে দিতে পারে, আমি কি। 2টা গোল পরপর মিস হওয়ার পর শেষ মুহূর্তের গোলটা, তবে মানুষ আসলে কিন্তু প্রচন্ড পরিমাণ আসলে সেটা উপভোগ করেছে। আফিদা, ঠিক ওই মুহূর্তটার কথা শুনতে চাই যখন আসলে আপনার দল জিতে যায়। আমি তখন হচ্ছে ড্রেসিং রুমে ছিলাম। কোচ আমাকে 60 মিনিটের পরে বসায় দেয়। কারণ মায়ানমার থেকে খেলে আসার পরপরই হচ্ছে সাফ আন্ডার-20 খেলা হয়। তো কোচ আমাকে রেস্ট দিয়ে দেয়। তো আমি ড্রেসিং রুমে ছিলাম। তো ড্রেসিং রুম থেকে আমি শুনতেছি যে হচ্ছে লাস্ট মিনিটে গোল হইছে। তো আমি দৌড় দিয়ে বেরোয় আসছি। এর আগে শুনছিলাম যে 2-2 গোলে ড্র হইছে। তো হাফ টাইমের আগে আমি যখন উঠে আসি তখনও 2-0 গোলে আমরা এগিয়ে ছিলাম। তারপর যখন শুনছি 2-2 গোলে ড্র চলতেছে, তখন তো আর মাঠে যাইতেই ভয় লাগতেছে। যদি আল্লাহ না করুক উল্টাপাল্টা কিছু হয় তখন কি হবে? তো যখন লাস্ট মিনিটের গোলটা শুনছি তখনই দৌড়ায় গেছি মাঠে। দৌড়ায় গেছি, তারপরে দেখি খেলা শেষ। তারপরে না একটু স্বস্তি পাইলাম যে না, টিম জিতছে। আল্লাহ আমাদের মান সম্মান রক্ষা করছে। ওয়েল দেয়ার। ঠিক এই অল্প বয়সে এত বিশাল বিশাল অর্জন, আহ, কখনো কি মনে হয়েছিল যে আসলে যদি ফুটবলার না হতেন তাহলে হয়তো এই অর্জনগুলো সম্ভব ছিল না, বা আজকে যদি ফুটবলার না হতেন তাহলে কি হতেন? এরকম কোনো চিন্তা আসলে কখনো করেছিলেন কিনা? আমার পরিবারের সবাই হচ্ছে ডাক্তার কম বেশি। আমার ফুফাতো বোন, আমার ফুপিরা সবাই ডাক্তার। তো ছোটবেলা থেকে তাদেরকে দেখছি তারা হচ্ছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতো। তো আমারও ইচ্ছা ছিল যে ডাক্তার হওয়ার। কিন্তু বাবার ইচ্ছা ছিল তার সন্তানকে সে ফুটবলার বানাবে, তার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে। তো বাবার কারণেই ফুটবলে আসা, আর আজকে এতদূর আসা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ঠিক আজ থেকে 2 থেকে 3 বছর বা 2 থেকে 2.5 বছর আগে একটা বিশাল কিন্তু আসলে ঝড় উঠেছিল। সেই সময় আপনাদের মনে আছে কিনা, 2 বছর আগের কথা, যখন আফ্রিদার মুচকি হাসি নিয়ে সবাই কন্টেন্ট বানাতো। কে সেই মুচকি হাসির কিশোরী, এই ধরনের কিছু কন্টেন্ট বাংলাদেশের ফুটবল জগতে আসলে এটা নিয়ে ব্যাপক তোলপাড়। সবার ক্রাশ বনে যাওয়া সেই আফ্রিদা আজ বাংলাদেশের ক্যাপ্টেন। এখনো কি সেটা নিয়ে তোলপাড় আছে কিনা, মানুষজন নক দেয় কিনা, সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা মিডিয়া পাড়ায় হোক, এখনো সে তোলপাড় আছে কিনা? এখন হচ্ছে আমার যত ভিডিও মানুষ ছাড়ে, তো ওই ভিডিওটা থাকেই। ওই ভিডিওটা আমি সবসময় দেখি। ওই 19 এর গোলগুলাও থাকে, তারপর ওই হাসিটাও থাকে। বর্তমান সময়ের ভিডিও খুব কমই আমি দেখি। ওই ভিডিওগুলো এখনও আমি দেখি। মানে এখনো কি ওইটা লাইক গুজবাম দেয়, অর লাইক ভালো লাগার একটা জায়গা তৈরি করে কিনা? অবশ্যই ভালো লাগার জায়গা তৈরি করে, কারণ ওখান থেকে আফিদার উঠে আসা মেনলি। এর আগে যখন আমি আন্ডার-15 খেলেছি তখনও কিন্তু মানুষ ওইভাবে চিনত না। আন্ডার-19 খেলে হ্যাট্রিক করার পর ওই হাসি দেওয়ার পর থেকেই মানুষ হচ্ছে আফিদাকে চিনে। চমৎকার চমৎকার, সত্যিকার অর্থে তাই। যতটা না আসলে আমি 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 আসলে এবার বলতে চাই না,
ওই গোলটাও ছিল চমৎকার, বাট তার চেয়ে তো বেশি চমৎকার ছিল আফিদার সে হাসি। তখন ওই সময় কি হয়েছে, যারা হচ্ছে কমেন্ট বক্সে ছিল তারা হচ্ছে আমার নাম বলেছিল আফিদা খাতুন। ওকে, তো তখন থেকে এখনো মানুষ আমাকে আফিদা খন্দকার এখনো হয়তো ভালোভাবে চিনে, কিন্তু আগে মানুষ আফিদা খাতুনই বলতো আমাকে। হ্যাঁ, আফিদা খাতুন নামে তখন পরিচিতি পাওয়া যায়, বাট সে হাসি কিন্তু আসলে আফিদাকে একটা বিশাল আসলে জায়গা তৈরি করে দিছে। আমি যদি ছোট্ট করে জানতে চাই আসলে রিপার কাছে বাংলাদেশের ফরওয়ার্ডদের জন্য বেশ অনেক কিছু আসলে জানা শোনা, বিশেষ করে আসলে তাদের রেগুলার প্র্যাকটিস থেকে শুরু করে, যেটা আসলে সব খেলোয়াড়দের জন্যই প্রয়োজন, বাট ফরওয়ার্ডদের জন্য সবসময় আসলে ডিফেন্ডারদের ট্যাকেল, তাদের পাঞ্চ বা তাদের যে আসলে বিভিন্ন ধরনের যে আসলে তাদের ডিফেন্ডিং যে চ্যালেঞ্জগুলো, সেগুলো করতে গিয়ে হয়তো বিভিন্ন সময় আমরা দেখি যে হোঁচট খেতে হয়, তাদেরকে বিভিন্ন সময় ইনজুরিতে পড়তে হয়। সো এই জায়গাগুলো নিয়ে কি আসলে আপনারা কতটুকু আসলে নিজেরা ট্রেনিং করেন? আমরা যেহেতু সবসময় একসাথে থাকি, আমরা ক্যাম্প করি, তো আমাদের সবসময় প্র্যাকটিস হয় ন্যাশনাল টিমে। তো এটা আমাদের জন্য ভালো যে আমরা সবসময় মানে প্র্যাকটিসে থাকি। আর আমাদের কোচ আছে, উনি হচ্ছে ইংল্যান্ডের, তো উনি অনেক ভালো। তো আমাদের বেসিক্যালি আপনি জানেন যে হচ্ছে জন একটা স্ট্রাইকার, ওর মধ্যে অনেক প্রেশার থাকে, কারণ গোল না করতে পারলে কিন্তু দর্শকের অনেক নেগেটিভ কথা শুনতে হয়। আমি যদি ভুল না করে থাকি, আপনারা সবাই আসলে ড্যাফোডিলের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। প্রথমে যদি রিপার কাছেই জানতে চাই যে কেন আসলে এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়া? আসলে ছোটোবেলাতেই ইচ্ছা ছিল যে যেহেতু ফুটবল খেলি, ফুটবল তো আর বেশি দিন থাকবে না, আমাদের সাথে থাকবে পড়াশোনা। তো আমার ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল যে আমি ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করব। তাই খুঁজে খুঁজে দেখছি, কিন্তু যশোরে ছিল, কিন্তু যশোরে একটু বেশি দূর হয়ে যায়, কারণ আমরা যেহেতু ঢাকায় থাকি ম্যাক্সিমাম। তো শুনছি যে ডেফোডিলে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, তো আমাদের ভালো সুযোগ দিছে, ওনারা অনেক সাপোর্ট দিছে আমাদের, এই জন্য আমরা এখানে ভর্তি হয়েছি। অনেক ভালো লাগতেছে কারণ আমাদের অনেক সুযোগ সুবিধা দেয় আর ওনারা অনেক হেল্পফুল। আমি যদি আসলে তৃষ্ণা রানীর কাছে জানতে চাই যে আসলে আপনার আসলে কোন প্রেক্ষাপটে আসলে এই যে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স এই বিষয়টা নিয়ে পড়ার আসলে ইচ্ছা জাগলো? লাইক আপনি তো অলরেডি ফুটবলার এবং বাংলাদেশের প্রথম সারির ফুটবলার, অলরেডি সুপারস্টার, মানে ওয়াই নিড ইউ এ গ্র্যাজুয়েশন ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স? মানে আপনার এই বিষয়ে কেন আবার গ্র্যাজুয়েশনটা প্রয়োজন হবে বলে মনে হলো? যেহেতু আমি খেলা ভালোবাসি, ওই জন্য আমি খেলাধুলা নিয়েই থাকতে চাই, এই জন্যই। মানে আপনি আসলে আপনার ক্যারিয়ারের মানে পরবর্তী ধাপটাও চিন্তা করছেন? জি। ওকে, ফাইন। সো আলটিমেটলি আফিদা, আপনার কাছে যদি জানতে চাই কেন ড্যাফোডিল, কেন স্পোর্টস ডিপার্টমেন্টটা আপনি বেছে নিলেন? আমার ইচ্ছা আমি বেশি দিন ফুটবল খেলবো না, কারণ ছেলেরা হয়তো 40 বছর বা 35 বছর খেলতে পারে, কিন্তু মেয়েদের ওই সুযোগটা খুবই কম আসে। হাইস্ট 30 বছর পর্যন্ত মেয়েরা খেলতে পারে। তো আমার ইচ্ছা আমি যতদিন ফুটবল খেলবো ভালোভাবে খেলবো, তারপরে আমি হচ্ছে আমার খেলার পাশাপাশি পড়াশোনাটা আমি এভাবে চালাবো যাতে আমার ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা থাকলে আমি আরও ভালো কিছু করতে পারবো। তো এই জন্য আমার বড় বোনও হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেও স্পোর্টস সায়েন্সে পড়াশোনা করে। তো বোনের দেখা দেখি আমার হচ্ছে এখানে আসা, কারণ যশোরে পড়তে গেলে ওখানে প্রতিদিন ক্লাস করতে হবে, সেই সুযোগটা আমাদের হয় না, কারণ আমরা সারাক্ষণ ক্যাম্পে থাকি ঢাকাতে। তো এখানে ঢাকায় যেহেতু ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্পোর্টস সায়েন্স আছে, তারা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিবে, স্কলারশিপ দিবে। আমাদের জন্য সুবিধা দরকার, কারণ আমরা দেশের জন্য করতেছি। এখন দেশের জন্য করতে গিয়ে আমরা তো আমাদের পড়াশোনাটা খুব কমই সুযোগ পাই। তো যেখানে আমরা সুযোগ পাবো সেখানে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তো সেই কারণে হচ্ছে স্পোর্টস সায়েন্সে আসা, যেহেতু ফুটবল খেলি আর ফুটবলের ভিতরে থাকার ইচ্ছা আছে, এই জন্য স্পোর্টস সায়েন্স নিয়ে পড়া। লাস্ট ওয়ান কোশ্চেন ফর এভরিওয়ান, নিজের ফিউচার প্ল্যান প্লাস হচ্ছে বাংলাদেশের ফুটবলকে, নারী ফুটবল দলকে কোথায় দেখতে চান আপনি? বাংলাদেশ নারী ফুটবল দল এখন যে পর্যায়ে আছে, এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে খেলবে। তো ওখানে হচ্ছে বাংলাদেশের সুযোগ আছে যে হচ্ছে যদি সেরা 6 থাকতে পারে তাহলে সরাসরি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা, আর হচ্ছে সেরা 8 থাকলে অলিম্পিক কোয়ালিফাই করা। তো বাংলাদেশের আমি ক্যাপ্টেন হিসেবে চাইবো যে হচ্ছে বাংলাদেশ যেন প্রথমে অলিম্পিকে কোয়ালিফাই করতে পারে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ। একবারে তো আর ওয়ার্ল্ড কাপে যেতে পারবো সেরকম আমরা এখনও হয়ে উঠি না, সেরকম আমাদের হয়ে উঠতে হবে। তো আস্তে আস্তে আমাদের স্বপ্নটা বড় করতে হবে, একদিনে তো আর সব হয় না। তা আমার ব্যক্তিগতভাবে আমি খেলা শেষ করে, পড়াশোনা শেষ করে, গ্রাজুয়েশন শেষ করে একটা ভালো কিছু করতে চাই, মানে ভবিষ্যতে যেটা আমাকে আরও বড় করে তুলবে। তৃষ্ণা রানী? আমি দেশের জন্য আরও ভালো কিছু করতে চাই, বাংলাদেশের মেয়েদের ফুটবলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই।
আর আমার ভবিষ্যতে আমি চাই ফুটবল নিয়েই থাকতে, ফুটবল নিয়ে ভালো কিছু করতে। I got the point. রিপা, any plan? আর বাংলাদেশের ফুটবল এখন যেহেতু একটা ভালো একটা পজিশনে আছে, যেহেতু এফসি কোয়ালিফাই করছে অস্ট্রেলিয়াতে, তো আমি চাই যে হচ্ছে আমরা যেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। এটা আমার মানে আশা আছে, ইচ্ছে আছে। তো আমার ফিউচার প্ল্যান বলতে যেহেতু ফুটবলের সাথেই আছি, তো ফুটবলের সাথেই থাকা। আর আমার ব্যক্তিগত একটা ইয়ে আছে যে নিজের একটা পার্সোনাল একাডেমি থাকবে, আর এখানে মেয়েদের জন্য মেয়ে ছেলে উভয় থাকবে, কিন্তু মানে ভালো ফেসিলিটিস দেওয়া হবে তাদের, যেমন বাংলাদেশে ওইরকম মানের হচ্ছে একাডেমি নাই। যেমন এখানে থাকবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, এরকম একটা একাডেমি থাকবে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হলো হচ্ছে আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ জানাই আমাদের এই 3 সুপারস্টারকে, এবং তাদেরকে আসলে ড্যাফোডিলের ক্যাম্পাসে পেয়ে আসলে আমি আর দেরি করিনি, খুবই তৎক্ষণাৎভাবে একটি ছোট্ট ইন্টারভিউ সেশন আসলে করে দিয়েছি। আর এই 3 সুপারস্টারকে পেয়ে আসলে ক্যাম্পাস টিভির পর্দায় আসলে দেরি করার আসলে কোনো সময় ছিল না, কারণ তারা যে পরিমাণ ব্যস্ত, এবং মিডিয়া আসলে তাদেরকে ঠিক যেভাবে হন্যে হয়ে ঘুরে, সেখানে আসলে আমাদের এই সুযোগ পাওয়াটা আসলে বিশাল কিছু। এরাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে একটি আন্তর্জাতিক মঞ্চে, সেদিন আর খুব বেশি দূরে নয়। ধন্যবাদ সবাইকে।